আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি হাফিজা খানম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সুযোগকে কাজে লাগিয়ে দেশকে একটি উৎপাদন কেন্দ্রে হিসেবে গড়ে তুলতে কানাডাকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেনের সঙ্গে এক বৈঠককালে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিদেশি বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তি নিয়ে চলমান প্রযুক্তিগত আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন কানাডিয়ান মন্ত্রী। তিনি বলেন, এফআইপিএ স্বাক্ষরিত হলে কানাডার ব্যবসায়ীরা এতে উৎসাহিত হবেন এবং এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানান। জবাবে কানাডিয়ান মন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থী ভিসার সংখ্যা কিছুটা কমিয়েছি, তবে এটি বাংলাদেশকে লক্ষ্য করে করা হয়নি। বৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আমাদের দরজা সবসময় খোলা রয়েছে। প্রধান উপদেষ্টা কানাডাকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগে সহায়তা করার আহ্বান জানান। এছাড়া বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচন এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিয়েও আলোচনা করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছোট বড় সকল অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তারাও রেহাই পাবে না। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলেও জানান তিনি। গতকাল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না। এজন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। বিগত সরকারের আমলে ভুক্তভোগীরা আইনি সহায়তা পাবে। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যাপারে উপদেষ্টা বলেন, তারা যদি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে পারে তবে বিবেচনা করা যাবে। এ সময় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে গুজবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকে সচেতন করার সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নড়াইলে লোহাগাড়া উপজেলা ইতনা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইতনা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতি সর্দার তানভীর হোসেনের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নড়াইল জেলা পর্যায়ে ৩৫তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার গতকাল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। পরিবর্তিত জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় ফসলের টেকসই উৎপাদন নিশ্চিতকল্পে উদ্ভাবিত লাক্সাই প্রযুক্তিসমূহ প্রদর্শনীর জন্য গতকাল নড়াইলে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সমাপনী ও পুরস্কার বিতরণ। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার দিনাশ্রী বিশ্বাস ও কৃষক কৃষানী সহ উপজেলা কৃষি অফিসার কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে চলতি মৌসুমে ৩৫০ হেক্টর জমিতে ডাল জাতীয় ফসল মটর কলাই আবাদ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান, চলতি মৌসুমে জেলায় মোট ১২৪ মেট্রিক টন মটর কলাই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।